নুসরাতের ভিডিও ছড়িয়ে দেয় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা। পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। জড়িতরা ছাড় পাবে না, পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস। নুসরাত হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন, জানালো পিবিআই। গ্রেফতার কাউন্সিলর 5 দিনের রিমান্ডে। জড়িতদের বিচার দাবিতে ঢাকা ও ফেনীতে মানববন্ধন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল হত্যা মামলায় 8 জন বেকসুর খালাস। 3 জনকে ফাঁসির আদেশ। নিহতের স্বজনদের অসন্তোষ, আপিলের সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনা হয়নি। দলীয় ফোরামে সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার, জানালেন মির্জা ফখরুল। রাঙ্গামাটিতে সাংগ্রাই উৎসবে জলকেলিতে মেতেছে মারমা তরুণ তরুণীরা। পানি ছিটিয়ে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার প্রকাশ। দেখছিলেন শিরোনাম বাংলা সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি তোহা খান তামিম। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় 4 জন নয়, সরাসরি 5 জন অংশ নেয় বলে নিশ্চিত করেছে পিবিআই। প্রথমে 4 জনের কথা বলা হলেও পরবর্তীতে তদন্তে বেরিয়ে এসেছে আরও একজনের নাম। এর মধ্যে উম্মে সুলতানা পপি সহ গ্রেফতার হয়েছেন শামীম, জুবায়ের ও জাবেদ। হত্যাকাণ্ডে জড়িত অপর এক ছাত্রীকে দ্রুতই গ্রেফতারের আশা সংস্থাটির। এদিকে নির্ভুল চার্জশিট দিতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন পিবিআইয়ের প্রধান। 6 এপ্রিল 2019 ফেনীর সোনাগাজীতে লালসার আগুনে পুড়ে ছাই মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। হাসপাতালের বিছানায় 5 দিনের লড়াই শেষে 10 এপ্রিল মৃত্যুর কাছে হার মানে সে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রাথমিক অবস্থায় পুলিশের কাছে মামলার তদন্তভার থাকলেও 9 এপ্রিল দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দায়িত্ব নেওয়ার 4 দিনের মাথায় সংবাদ সম্মেলনে জানানো হয় নুসরাতের গায়ে আগুন দেয়ায় জড়িত ছিল 4 জন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের তথ্য অনুযায়ী আরও একজনের সম্পৃক্ততার প্রমাণ পায় সংস্থাটি। পিবিআই জানায় হত্যাকাণ্ডে 3 জন পুরুষ ও 2 জন নারী সহ আগুন দেয়ায় সরাসরি জড়িত ছিল 5 জন। এদের মধ্যে শাহাদাত হোসেন শামীম, জুবায়ের, জাভেদ ও উম্মে সুলতানা পপিকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকি আছে অন্য এক নারী। আমাদের কাছে বলা হয়েছিল 4 জন এবং বক্তব্যও আসছে 4 জন। পরে আমরা দেখেছি যে সেখানে যে নিচ থেকে ডেকে নিয়ে গেছে, আমরা ভেবেছিলাম যে সে বোধহয় উপরে উঠে নেয়, সে উপরে উঠেছিল। সুতরাং আসলে সাদে 5 জনই গেছিল ক্লিনিক করতে। এর মধ্যে 2 জন মেয়ে এবং 3 জন পুরুষ। 5 জনের মধ্যে একটি মেয়ে সহ আমাদের 4 জন এসেছে। রাফি ঠিকই বলেছেন যে ওখানে 2টা মেয়ে ছিল। পুলিশ জানায় আগে থেকেই মাদ্রাসার ছাদে অবস্থান নেন 4 জন। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থী উম্মে সুলতানা পপি নিজের পরিচয় গোপন রেখে রাফিকে নিচ থেকে ডেকে ছাদে নিয়ে যায়। যে ডেকে নিয়ে গেছে সে আসলে তার নাম এই রাফিকে মূল নাম না বলে শম্পা বলা হয়েছে। আসলে তার নাম পপি। তাকে ওরা সম্বোধন করছে শম্পা হিসাবে, যাতে যেহেতু রাফি ওকে চিনে। নিচ থেকে যে ডেকে নিয়ে গেছে নিষাদের কথা বলে সেও উপরে গেছে এবং সেও অপারেশনে অংশগ্রহণ করেছে। গ্রেফতারকৃতদের জবানবন্দি ও সব দিক বিচার বিশ্লেষণ করে নির্ভুল চার্জশিট দিতে একটু সময় লাগবে বলেও জানান পিবিআই প্রধান। নিচেও বেশ কিছু লোক ছিল, গেটের ভিতরে ছিল, গেটের বাইরে ছিল, সাইকেল সেন্টারের নিচে ছিল। তাদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে, শাকিল এবং আফসার। সে ওইখানকার টিচার এবং ছাত্র। এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন 9 জন। এদের মধ্যে মামলায় নাম রয়েছে 7 জনের। একটি মেয়ে সহ আমাদের 4। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অসৎ উদ্দেশ্যে নুসরাতের জবানবন্দি ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে এই মামলার এজাহারভুক্ত আসামি পৌর কাউন্সিলর মকসুদুল আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফেনী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে আজও ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠন। বিস্তারিত আতিয়ার সজলের রিপোর্টে।
মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে সোমবার সকালে ফেনীর সোনাগাজীর 0 পয়েন্ট এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পুষ্পতলিকা দাহ করা হয়। হত্যাকাণ্ডের মূল হোতা সিরাজউদ্দৌলা সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমাদের এই আফুর সকল আসামিদের ফাঁসি না পর্যন্ত আমরা মানববন্ধন করতে থাকবো। যারা এর সাথে জড়িত তাদের উচ্চ শাস্তি দাবি করে ফাঁসি চাই। এদিকে একই দাবিতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় বক্তারা নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে বিভিন্ন স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আমার বোন নুসরাতকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের সবাইকে ফাঁসিতে ঝুলাতে হবে। অতি দ্রুত দৃষ্টান্তমূলক দেশের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। কোন ছাত্রী যাতে হয়রানি শিকার না হয়, কোন নির্যাতন শিকার না হয়, কোন ইফতিজিকের শিকার না হয়। নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোনাগাজীর পৌর কাউন্সিলর মকসুদুল আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন। মাকসুদুল আলম নিজে তার পক্ষে শুনানি করেছেন। উভয় পক্ষকে শুনানি করে মামলার গুরুত্ব বিবেচনা করে মাকসুদুল আলমকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আমরা নুসরাতের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আসামি পক্ষে ফেনী আইনজীবী সমিতির কোনো সদস্য যেন মামলা না চালায় সেজন্য আমরা অনুরোধ করেছি। অসৎ উদ্দেশ্যে নুসরাতের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনী সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা আমলে নিয়েছে আদালত। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। 29 এবং 31 ধারার লঙ্ঘন, যেখানে আমি আদালতকে বলার চেষ্টা করেছি যে ওসি সাহেবের রুম যদি একটা মেয়ের জন্য নিরাপদ না হয় তাহলে এই বাংলাদেশে কেউ ওসি সাহেবের রুমে আর যাবে না। গত 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলেম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 9 এপ্রিল মারা যায় সে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না বলে আবারও হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নুসরাতের বাবা মা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আশ্বাস দেন। নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান ফেনীতে অগ্নিসংযোগে নিহত নুসরাত রাফির বাবা AK মুসা ও মা শিরিনা আক্তার। এ সময় নিহতের পরিবারকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। এই ঘটনার বিচার নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত নুসরাত রাফির পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। নুসরাতের 2 ভাইও সেখানে উপস্থিত ছিলেন। নুসরাত হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বিকেলে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় এনে শাস্তি সুনিশ্চিত করার ব্যাপারে আমরা একেবারে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এবং আমরা সকলেই এই বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখছি এবং যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে অনেককেই ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। 2010 সালে শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন সহিংসতা রোধে উচ্চ আদালতের নির্দেশনা প্রণীত হলেও মানছে না বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। এতে দিন দিন বাড়ছে যৌন হয়রানির মতো ঘটনা। এদিকে ফেনী সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নুসরাত সহ একাধিক শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হলেও কমিটির কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। উনি যে শুধু নুসরাতের সাথে এই আচরণটা করেছে সেটা না, আমাদের মাদ্রাসার অনেক মেয়ের সাথে উনি এরকম খারাপ আচরণগুলো করেছে। ওনার অনেক খারাপ অভ্যাস ছিল যে মেয়েদের গায়ে হাত দেওয়া। শুধু নুসরাত জাহান রাফি আর এই শিক্ষার্থী নয়, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এই অধ্যক্ষের হাতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিভাবে যৌন হয়রানির শিকার হতো তারই বর্ণনা। কোনো প্রতিকার হতো না বলে অনেকে অভিযোগ করতেও আগ্রহ হারায় ভয়ে। শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন ও সহিংসতা রোধে উচ্চ আদালতের একটি নির্দেশনা 2010 সালে প্রণীত হয়। সেখানে সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন, কমিটি গঠন এবং এসব তথ্য সব শিক্ষার্থীদের জানানোর বিধান আছে। ওনার বিভিন্ন যৌন হয়রানির শিকার হয়েও আমরা কারো কাছে কিছু বলতে পারে নাই। যদি প্রশাসনের নজরদারিতে এই ধরনের কমিটিগুলো থাকতো তাহলে আমার মনে হয় যে যৌন নিপীড়নের এই বিষয়গুলো প্রতিরোধ করতে একটা বড় ধরনের সহায়তা
মূলক কাজ হতো বলে আমি মনে করি। বাংলাদেশ শিক্ষক সমিতির ফেনী জেলা শাখার এই নেতা মনে করেন, অভিযোগ পেয়েও অভিযুক্ত সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় মাদ্রাসার ম্যানেজিং কমিটি বাতিল করা উচিত। অবিলম্বেই কমিটি বিলুপ্ত করে, এই কমিটি বাতিল করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে আমি মনে করি। অন্যদিকে ফেনীর জেলা প্রশাসক জানান, নুসরাতকে শ্লীলতাহানি ও গায়ে আগুন দেওয়ার ঘটনায় তদন্তে দায়ী হলে মাদ্রাসা কমিটির বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। গভর্নিং বডি নিয়ে যে কথা উঠেছে, যদি তাদের কোনো ত্রুটি থাকে বা তাদের গাফিলতি থাকে সেটাও আমরা দেখব। রিপোর্ট পাওয়ার পরে হয়তো আমরা বুঝতে পারবো যে কার কোথায় গাফিলতি ছিল। উচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন বিরোধী কমিটি গঠন করতে হবে। 5 সদস্যের এই কমিটির প্রধান হবেন একজন নারী। এছাড়া কমিটিতে আরও একজন নারী সদস্যও থাকবেন। এর মেয়াদ হবে 2 বছর। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। শবে বরাত নিয়ে বিতর্ক গড়ালো উচ্চ আদালতে। যদিও ধর্মীয় বিষয় হওয়ায় রিটের অনুমতি না দিয়ে ইসলামিক ফাউন্ডেশনে আবেদন করতে বলেছেন উচ্চ আদালত। ইফার গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন আদালত। 20 এপ্রিল নাকি 21 এপ্রিল শবে বরাত পালন করা হবে, এ বিষয়ে কাজ করছে 10 সদস্যের কমিটি। গত 6 এপ্রিল চাঁদ দেখা না যাওয়ায় 21 এপ্রিল রোববার দিবাগত রাতে শবে বরাত পালনের সিদ্ধান্ত নেয় ইসলামিক ফাউন্ডেশন। কিন্তু এক পক্ষের দাবি, ওই দিন চাঁদ দেখা গেছে, ফলে শবে বরাত হবে 20 এপ্রিল শনিবার দিবাগত রাতে। শবে বরাত কবে পালন করা হবে এ নিয়ে আলেম ওলামাদের বিতর্ক গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। যদিও আদালত এই আবেদনটি আমলে না নিয়ে রিটকারীদের ইসলামিক ফাউন্ডেশনে যেতে বলেছেন। 1% যদি রিট করতে হয়, এফিডেভিটের জন্য অনুমতি নিতে হয়। আমরা অনুমতির জন্য গিয়েছিলাম, আদালত অনুমতি দেননি। বলে যে আপনারা একটা কাজ করেন, আপনারা 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। 25 নম্বর কোর্টের মাননীয় বিচারপতি দ্বয় ওখানকার যিনি বিজ্ঞ সহকারী অ্যাটর্নি জেনারেল আছেন, ওনাকে বলে দিয়েছেন যে আপনারা বলুন যে ইসলামিক ফাউন্ডেশনকে ওনাদের অ্যাপ্লিকেশনটা যেন ওনারা দেখেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিষয়টি সুরাহার জন্য 10 সদস্যের একটি কমিটি কাজ করছে। এছাড়া ধর্মীয় বিষয় হওয়ায় এই পর্যায়ে হস্তক্ষেপ করতে চাননি উচ্চ আদালত। আদালত বলেন যে এটা ধর্মীয় সেন্সিটিভ ইস্যু, এটা আদালতে বিষয়বস্তু না করাই ভালো, মামলার বিষয়বস্তু না করাই ভালো। 17 তারিখে ওনারা সিদ্ধান্ত নেবেন, মিটিং আছে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত দেবেন। 1988 সালে ওআইসির এক সম্মেলনে বিশ্বের যে কোনো স্থানে হিজরি মাসের চাঁদ দেখা দিলে স্থানীয় একই সময়ে একই দিনে ধর্মীয় অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত হয়। তবে বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশে এ নিয়ে এখনও মতবিরোধ রয়েছে। হোসেন, সময় সংবাদ, ঢাকা। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে খুলনা ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দফায় 96 ঘন্টা কর্মবিরতি পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দফায় 96 ঘন্টা কর্মবিরতি পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সোমবার সকালে খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড়ে পথসভা করেন 9টি পাটকলের শ্রমিক। পরে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। আমরা মিলে শ্রম দিই, পেটের দায়, কষ্ট করে ডিউটি করি, কাজ করছি, পয়সা পাচ্ছি না, আমাকে কিছুই দেয় না, আমাকে বেতন পরিদান 11 সপ্তাহ বেতন দেয় না আমাকে। পুলিশি তৎপরতা আমরা রাখছি, আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে এবং এটা শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি সকাল থেকে শুরু করছে। একই দাবিতে চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় আমিন জুট মিলের শ্রমিকরা অবস্থান নেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় চট্টগ্রাম শহরের অভ্যন্তরীণ রুটের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া রেলপথ অবরোধ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী কয়েকটি শাটল ট্রেন ও 16শহর স্টেশন থেকে নাজিরহাটগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা যে পয়সা পাই, এই পয়সা দিয়ে আমরা দিন যাপন করতে কোনো রকমই সম্ভব হচ্ছে না। তার জন্য আমরা এখানে বাধ্য হয়েছি রাস্তায় নামতে, কারণ আমরা পেটে দিয়ে নামতেছি। প্রত্যেকটা দিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত রোড, রাজপথ, রেলপথ অবরোধ থাকবে। এরপরেও যদি সরকারের টনক না লড়ে, তাহলে 4 দিনের পরে আমরা আবার আরেকটা এর চেয়ে কঠোর কর্মসূচিতে যাইতে বাধ্য হব।
সিরাজগঞ্জের জাতীয় জুট মিলের সামনে অবস্থান নেন পাটকল শ্রমিকরা। পরে সেখানে সভা করেন তারা। এ সময় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। এদিকে পাট শ্রমিকদের জাতীয় মজুরি স্কেল 2015 এই অর্থ বছরে বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান। দুপুরে সময় সংবাদকে তিনি বলেন, জাতীয় মজুরি স্কেল 2015-2020 সালের জুলাইয়ের মধ্যে কার্যকর হবে। এখন চলতি 2018-19 অর্থ বছর চলছে। এই অর্থ বছরের বাজেট এস্টিমেট অলরেডি করা আছে। সেটার ভিত্তিতেই কিন্তু অর্থ মন্ত্রণালয় সাধারণত আপনার এই ভর্তুকি বরাদ্দ বলেন বা ঋণ বরাদ্দ বলেন, সেটা আমাদের বিজিএমসির অনুকূলে দিতে পারে। জাতীয় মজুরি স্কেল 2015 সরকারের ঘোষণা অনুযায়ী শ্রমিকদের ন্যায্য প্রাপ্য দাবি হিসাবে তারা দাবি করছেন। সেটা সরকারের সহানুভূতিশীল বিবেচনায় আছে বিধায় আমি আশা করছি আগামী 2019-20 অর্থ বছর থেকে এটা বকেয়া সহ 2015-এর যে বকেয়া, সেই বকেয়া সহই আমরা পেমেন্ট শুরু করতে পারবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও শাটল ট্রেনের বগি ভিত্তিক 10টি সংগঠন পুরো শিক্ষা কার্যক্রমকেই অস্থির করে তুলেছে। ক্ষমতাসীন ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকা সংগঠনগুলো নিজেদের আধিপত্য ধরে রাখতে যেমন প্রতিপক্ষের সাথে সংঘাতে জড়াচ্ছে, ঠিক তেমনি চাপ সৃষ্টি করছে শাটল ট্রেন পরিচালনার সাথে সম্পৃক্ত রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের ওপর। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রভাব বিস্তারের ক্ষেত্রেও বগি ভিত্তিক সংগঠনগুলো ব্যবহার করছে এই শাটল ট্রেনকে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরী থেকে 22 কিলোমিটার দূরে হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেন, কিন্তু এ মাধ্যমটিও জিম্মি হয়ে পড়েছে ছাত্রলীগ নিয়ন্ত্রিত কিছু বগিভিত্তিক সংগঠনের হাতে। শাটল ট্রেনে সংগঠনগুলোর কর্মীদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের রূপ নিচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস, 69, একাকার, কনকর্ড, বাংলার মুখ, উল্কা, এফিটাপ ও আরেক সদস্যরা সিটি মেয়র আজম নাসির সমর্থিত ছাত্রলীগের অংশ বলে পরিচয় দেয়। এছাড়া সিএফসি এবং বিজয় সদস্যরা একসময় মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিতি পেলেও বর্তমানে তারা মহিবুল হাসান নোফেলের অনুসারী বলে দাবি করছে। এই বগিভিত্তিক রাজনীতির কারণে তারা মারামারি করে, রেল স্টেশনে নেমে তারা হাতাহাতি করে, ড্রাইভারকে আটক করে, হোস পাইপ কেটে দেয়, ট্রেন লাইনের উপড়ে ফেলার চেষ্টা করে। সাথে সাথেই বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে ফোন দেয় এবং আমাদের ছোটাছুটি করতে হয়। বিশ্ববিদ্যালয়ে যে কোনো সংঘর্ষ কিংবা মারামারির ঘটনায় সবার আগে আক্রান্ত হয় শাটল ট্রেন। লোকোমাস্টার অপহরণ, হোস পাইপ কেটে দিয়ে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয়া, এটি যেন নিয়মে পরিণত হয়েছে। বারবার এ ধরনের প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের ঘটনায় আতঙ্কিত রেলওয়ে কর্তৃপক্ষ। বগিভিত্তিক রাজনীতি করার কারণে বিভিন্ন সময় দেখা যায় যে মারামারির কারণে গাড়ি আটকে দেয় এবং আমাদের এলএমদেরকে, গার্ডদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়। 1.5 বছর ধরে ছাত্রলীগের কমিটি না থাকা ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ বারবার সংঘর্ষে জড়াচ্ছে বলে জানালেন এ ছাত্রলীগ নেতা। অস্বীকার করার উপায় নেই, আধিপত্যকে প্রতিষ্ঠিত করার জন্য মূলত ঝামেলাগুলো তৈরি হচ্ছে। তো আমি আশা রাখবো কমিটি দিয়ে দিলে দ্রুত সময়ের মধ্যে, তাহলে ঝামেলাগুলোকে আর হবে না। বগিভিত্তিক রাজনীতি যাতে পুরোপুরি নিষিদ্ধ করা হয় সেজন্য কঠোর হওয়ার হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয় উপাচার্যের। অবশ্য গত 1 বছর আগেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল। বগিভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য শুধু আমরা চেষ্টা করছি না, এবং তারা যাদের নামে রাজনীতি করে বলছে সে নেতারা কিন্তু এটাকে পছন্দ করছে না, তারা এগুলিকে কোনোভাবে সমর্থন দিচ্ছে না। অতএব আমরা সবার সাথে আলাপ আলোচনা করে ইনশাল্লাহ আমরা অচিরে এই সমস্যার সমাধান করতে পারবো। 8 জোড়া শাটল ট্রেন প্রতিদিন সকাল 7:30 থেকে রাত 9:30 পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করে। আর এসব ট্রেনে 8 থেকে 10,000 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারে অপহরণ ও গুম হয়ে যাওয়া জুলেখা বেগম ঝিনুক নামে এক কলেজ ছাত্রীকে 6 মাস পর উদ্ধার করেছে পিবিআই। প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে অপহরণের নাটক সাজিয়েছিলেন বাবা নূর মোহাম্মদ। দুপুরে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের কক্সবাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ওসি মেজবাউদ্দিন। এ সময় তিনি আরও জানান, গত বছরের 27 সেপ্টেম্বর কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে মেয়েকে অপহরণের অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করেন নূর মোহাম্মদ। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্তের এক পর্যায়ে চট্টগ্রামে একটি পোশাক কারখানায় মেয়েটির অবস্থান করছে জানতে পারে পিবিআই। সেখান থেকে গত 11 এপ্রিল মেয়েটিকে উদ্ধার করা হয়। প্রতিপক্ষকে ফাঁসাতেই বাবা নূর মোহাম্মদ অপহরণের নাটক সাজিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন কলেজ ছাত্রী।
বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। পুলিশ বলছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশের 3টি দল। শাহিনের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। 3 দিনের শোক ঘোষণা করেছে বগুড়া জেলা বিএনপি। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। গতরাতে বগুড়া সদরের নিশিন্দারা উপশহর বাজারের একটি জিমন্যাস্টিক সেন্টার থেকে বের হন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহিন। এ সময় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নৃশংসভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। কঠিন অবস্থা, মানে এইভাবে জানোয়ারকেও মানুষ মারে না। প্রত্যেকটা মানুষ এখানে শোকাহত, প্রত্যেকটা মানুষ এখানে এই হত্যার বিচার চাই আমরা। গোটা বিএনপি পরিবার আজকে কষ্ট পাচ্ছে, গোটা বগুড়াবাসী আজকে কষ্ট পাচ্ছে। আশা করছি যে খুব দ্রুততম সময়ের মধ্যেই এই ঘটনার সাথে জড়িত এবং পিছনের রহস্য সেটা আমরা উদ্ঘাটন করতে পারবো। বাগেরহাটে 1.5 শতাধিক জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এর মধ্যে কয়েকটি পরিত্যক্ত ঘোষণার পরও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। খেলার মাঠে বাঁশ দিয়ে টিন শেড ঘর তৈরি করে চলছে পাঠদান। এতে শিক্ষক শিক্ষার্থীদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, ছাদের অনেকটাই ধসে পড়া, দেয়ালের প্লাস্টার খসে সৃষ্টি হয়েছে ছোট ছোট গর্ত। এটি বাগেরহাটের শহীদ জিয়া বাগমারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুধু এই বিদ্যালয়টি নয়, এমন আরও শতাধিক বিদ্যালয় ভবন সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কিছু বিদ্যালয় পরিত্যক্ত ঘোষণা করা হলেও থেমে নেই শিক্ষা কার্যক্রম। এই বিষয়ে একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ শিক্ষকদের। অন্যদিকে শিশুবান্ধব শিক্ষার পরিবেশ না থাকায় অনেক অভিভাবকই তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহ হারাচ্ছেন। এতে প্রতি বছরই কমছে শিক্ষার্থীর সংখ্যা। আমাদের ক্লাসে থাকতে খুব ভয় করে, ক্লাসে ভাঙা জানলা কোনো চাল নেই। আমরা একটা ভালো স্কুল চাই। স্কুলে ছেলে মেয়ে পাঠাই সবসময় টেনশনে থাকি যে কোন সময় ভাঙে গার পরে পড়ে। 1994 সালে বিল্ডিং করা হয় নতুন ভবন, তা তখন থেকে আমরা এখান থেকে একটা টাকাও মেরামতের জন্য আজ পর্যন্ত পাইনি। অবশ্য জেলার জরাজীর্ণ বিদ্যালয়গুলো সংস্কারে সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। পেপমিসের মাধ্যমে অবহিত করা আছে। আশা করছি আমরা খুব দ্রুতই সেসব ঝুঁকিপূর্ণ ভবনগুলির উন্নয়ন কাজ সম্পন্ন হবে আর কি। বাগেরহাটের 9টি উপজেলায় 1162টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 141টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। গতরাতে কালীগঞ্জ উপজেলায় এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় 3 বছর আগে কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের সুরঞ্জন বিশ্বাসের সাথে মাগুরা জেলার চরবাড়িয়া গ্রামের রিপা বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর জেরে গতরাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুরঞ্জন তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেন স্বজনরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুরঞ্জন তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত রিপন। স্বজনরা জানান 6 মাস আগে পটিয়ার একটি পোশাক কারখানায় কাজ নেয় মেয়েটি। সম্প্রতি রিপন নামে একটি ছেলের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে তার। গতকাল কেনাকাটার কথা বলে মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে রিপন। মেয়েটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় অভিযুক্ত রিপনের শাস্তির দাবি করেছেন স্বজনরা। আমি চাই যে প্রশাসনের মাধ্যমে, আমি মিডিয়ার মাধ্যমে আমি উচিত মূল্য আমি বিচার চাই। কে বা কারা দর্শন করছে, করার পরে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওখান থেকে ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করছে। বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতার কারণে 1.5 মাসেও চালু হয়নি ভোলা লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট। 2.5 ঘন্টার পথ বিকল্প উপায়ে ভেদুরিয়া ঘাট হয়ে পাড়ি দিতে লাগছে 8 থেকে 9 ঘন্টা। অতিরিক্ত সময় ও দ্বিগুণ ভাড়া পরিশোধ করেও যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যানবাহন।
চরম ভোগান্তির কারণে কমে গেছে বাস ট্রাক পারাপার। বিআইডব্লিউটিএ বলছে ঘাট সচল হতে আরও 15 দিন সময় লাগবে। নাসির উদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। মেঘনার ভাঙনের মুখে থাকা ভোলা লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটটি সংস্কারের জন্য গত 20 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 20 দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করার ঘোষণা দিলেও গত 1.5 মাসেও তা শেষ হয়নি। কাজ চলাকালীন সময়ে প্রায় 35 নটিক্যাল মাইল দূরের ভেদুরিয়া ঘাট থেকে বিকল্প উপায়ে ফেরি চলাচলের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এতে ভাড়া ও দূরত্ব বেড়েছে প্রায় দ্বিগুণ। আগের 2.5 ঘন্টার নদীপথ পাড়ি দিতে এখন সময় লাগছে প্রায় 9 ঘন্টা। আমার গাড়িতে তরমুজে পানি ভরতে আছে, আমরা চাষা আমরা এবার এমনি মরিয়ে গেছি। দুটো তরমুজ লইয়া আইছি, হ্যাঁ পানি ভরিয়ে দিতেছে, পয়সা কইছে আমরা অনেক টাকা দেন হয়ে গেছি স্যার। আমাদের আগের যে জায়গা দিয়ে ফেরিটা ছিল ইলিশা, ওই দিক দিয়ে যদি দিত মোটামুটি যাতায়াতের কিছুটা হইলো স্বস্তি পেত। যাত্রী ও পরিবহন শ্রমিকদের এ দুর্ভোগের জন্য পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ কে দায়ী করে দ্রুত ঘাট চালুর দাবি এ উন্নয়ন কর্মীর। এখন যে তরমুজের সিজন, সামনে আবার ঈদের সিজন আসবে, মানুষের কিন্তু দুর্ভোগটা কম থাকতো। তো এই কাজটা কিন্তু গাফিলতি কিন্তু পানি উন্নয়ন বোর্ডেরও আছে এবং বিআইডব্লিউটিএরও আছে। তবে বৈরী আবহাওয়ার কারণে সংস্কার কাজ কিছুটা বিলম্ব হলেও শিগগিরই তা শেষ করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান। ঝড় হয়েছে, ঝড়ের জন্য এবং বৃষ্টির জন্য আমার কাজটা বিঘ্নিত হয়েছে। এখন আমাদের কাজ প্রায় শেষের পর্যায়ে। বিকল্প রুটে দূরত্ব ও ভাড়া বেড়ে যাওয়ায় ফেরি ট্রিপ ও গাড়ি পরিবহন কমে যাওয়ার কথা জানালেন বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। আগে যেখানে 6টি ট্রিপ হতো, এখন সেখানে 3টি ট্রিপ হচ্ছে। এই 3টি ট্রিপের মাধ্যমে আমরা যেখানে 2 থেকে 250 গাড়ি পারাপার করতাম, এখন আমরা 100 থেকে 125টি গাড়ি পারাপার করতে পারছি। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কাজ শেষ হলে পন্টুন ও র্যাম বসানো সহ বাকি কাজ শেষ করতে আরও 15 দিন সময় লাগবে বলে জানান বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা। পরিদর্শন পূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণ করছে। আমরা আশা করছি আগামী 15 থেকে 20 দিন ভিতরে ঘাটটা চালু করা সম্ভব হবে। ইলিশা ঘাট থেকে আগে প্রতিদিন 2 থেকে 250 গাড়ি পারাপার হতো। বর্তমানে ট্রিপ সংখ্যা কমে যাওয়া ও দূরত্ব বেড়ে যাওয়ায় গাড়ির সংখ্যা কমে 100-এর নিচে নেমে এসেছে। সময় সংবাদ, ভোলা। বৈশাখী মেলার আরো খবর জানবো। এই মুহূর্তে খুলনার শান্তিধাম মোড়ে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং বরিশালের কালীবাড়ি রোডে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি তরিকুলের কাছে। তরিকুল, অপলা, বাংলা 1426 নতুন বর্ষ উপলক্ষে খুলনায় চলছে বৈশাখী মেলা। 3 দিনব্যাপী এই মেলা খুলনার জাতিসংঘ শিশু পার্কে অনুষ্ঠিত হচ্ছে। মূলত এটি একটি ঐতিহ্যবাহী মেলা। এইখানে একসময় তারের পুকুরের মেলা নামে পরিচিত ছিল। এই মেলাতে কিন্তু প্রচুর দর্শক বা প্রচুর মানুষ এখানে সমবেত হয় প্রতি বছর। আমরা এবছরও তার ব্যতিক্রম দেখিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের খেলা যেগুলো উপভোগ করছে ছোট ছোট শিশুরা, এবং এখানে সব বয়সী মানুষের উপস্থিতি কিন্তু রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন নাগরদোলা, এখানে বায়োস্কোপ রয়েছে, বিভিন্ন ধরনের রাইডস রয়েছে, যেগুলো সপরিবারে আসছে অনেকে এবং এখানে তারা এই বিষয়গুলো উপভোগ করছে। বিভিন্ন স্টল রয়েছে যেখানে গ্রাম বাংলার যে ঐতিহ্য বা বিভিন্ন ধরনের খেলা সামগ্রী বা শিশুদের সেগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়া যুগের পরিবর্তনে যেসব নতুন নতুন যেগুলো তৈরি হয়েছে পণ্য, সেই পণ্যগুলো কিন্তু সাজানো রয়েছে এই মেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যুগে বায়োস্কোপেরও যে ডিমান্ড রয়েছে মেলাতে। ছোট শিশু বা ছেলেরা, কিশোর কিশোরীরা তারা কিন্তু এই বায়োস্কোপ উপভোগ করছেন। এবং এর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৈশাখী মেলা উপলক্ষে লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো কিন্তু এখানকার আগত যারা দর্শনার্থী রয়েছে তারা উপভোগ করছেন। তো সব মিলিয়ে এই ছিল অপলা খুলনা থেকে বৈশাখী মেলার সর্বশেষ। চলে যাচ্ছি বরিশালে ফিরদৌস সোহাগের কাছে, সেখানকার বৈশাখী মেলার খবর জানতে। তরিক, আপনাকে ধন্যবাদ। আমি আছি বরিশালের উদয়াচ্ছি আয়োজিত 37তম বৈশাখী মেলায় বিএম স্কুল মাঠে। 3 দিনব্যাপী বৈশাখী মেলার আজকে দ্বিতীয় দিন। সন্ধ্যার পর বেশ জমে উঠেছে বৈশাখী মেলা। 150-র মতো স্টল রয়েছে বরিশালের এই বৈশাখী মেলায়। স্টলগুলোতে কিন্তু গ্রামীণ সামগ্রী, শহুরে সামগ্রী
সহ সব ধরনের সামগ্রী বেচে কেনা হচ্ছে। কয়েক হাজার দর্শক, কয়েক হাজার ক্রেতা এখানে রয়েছেন। অনেকে এসেছেন ঘুরতে, মেলাকে উপভোগ করতে। বৈশাখী মেলাই মানে কিন্তু বরিশালের একটি ঘুরে ফিরে দেখার মতো একটি জায়গা। তো এই বৈশাখী মেলা উপলক্ষে কিন্তু এখানে আমরা যেটা দেখেছি যে স্টলগুলোতে কিন্তু উপচে পড়া ভিড়, মানুষ কিনছেন, ঘুরছেন, দেখছেন। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি বৈশাখী মেলার ঠিক মিডল পয়েন্টে। এখানে প্রচুর দর্শক হাজির হয়েছেন। তারা এই বৈশাখী মেলায় শুধু মেলার আয়োজনই নয়, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। নামাজের জন্য অপেক্ষা করা হচ্ছে। এরপর কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু শুরু করা হবে 37তম এই আয়োজন বৈশাখী মেলার। উদীচী শিল্পগোষ্ঠী এবং বরিশাল নাটকের সৌজন্যে হয়ে থাকে। প্রতি বছরই এখানে প্রচুর দর্শকের ভিড় জমে। তারই ধারাবাহিকতায় এখানে এই মেলার আয়োজন করা হয়েছে। আমরা যেটা দেখেছি যে বৈশাখী মেলায় যে জিনিসগুলো, গ্রামীণ সামগ্রী রয়েছে, সেই সামগ্রীগুলো কিন্তু খুবই কম মূল্যে, সীমিত মূল্যে কিন্তু এখানে বেচা বিক্রি হচ্ছে এবং এই কারণে কিন্তু সব শ্রেণীর দর্শকরা কিন্তু এখানে আসছেন, দেখছেন এবং ক্রেতারাও কিনছেন। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো, গতকালকেও ভালো ছিল। আজকেও আমরা দেখেছি প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, পোশাকে বিনা পোশাকে পুলিশ রয়েছে। এর বাইরে আগামীকালকেও কিন্তু এখানে মেলা থাকবে এবং কালকের মেলার মধ্যে দিয়ে শেষ হবে উদীচী আয়োজিত 37তম বৈশাখী মেলা। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বৈশাখী মেলার সর্বশেষ তথ্য ফিরছি স্টুডিওতে। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী মেলা, তার সবশেষ খবর জানাতে খুলনা এবং বরিশাল থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে রাঙামাটি সহ 3 পার্বত্য জেলায় চলছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। পুরাতন বছরের বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে কাপ্তাইয়ের রায়খালীতে জলকেলিতে মাতেন তরুণ তরুণীরা। একে অপরকে পানি ছিটিয়ে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা প্রকাশ করেন তারা। আরো জানাচ্ছেন কমল দে। ছোট মঞ্চে ফুল চড়ানো পানি আর উচ্ছ্বসিত মারমা তরুণ তরুণীদের দল। বছর ঘুরে আবার এসেছে সাংগ্রাই উৎসব। মহা উল্লাস আর উচ্ছ্বাসে আবার মেতেছে সবাই জলকেলিতে। নতুন বছরকে আমরা পানি দিয়ে স্বাগত জানাই। যুবক যুবতী একে অপরে পানি দিলে আমরা মানে সব দুঃখ কষ্ট গ্লানি দূর করে দিই। মারমা সম্প্রদায় বিশ্বাস করে এই পানি খেলা পবিত্র। এর মাধ্যমে নিজেদের শুদ্ধির সাথে সাথে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জানান দেন তারা। কষ্ট ক্লান্তিগুলো দূর করার জন্য এই পানি দিয়ে আমরা স্নান করি। আমাদের সম্প্রীতি সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা পানি খেলাটা অনুষ্ঠান করে থাকি। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। সেই সাথে সম্মতি জানিয়ে ক্ষুদ্র এই জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। মারমা সম্প্রদায়ের সমস্ত যারা জনগণ আছে, যারা এই সমস্ত ঐতিহ্য সংস্কৃতি থেকে যেন বঞ্চিত না, এবং এটা যদি বাধা দেওয়ার জন্য কেউ যদি থাকে সেটা তাদেরই ফেস করা দরকার। আমাদের অবদান হচ্ছে সেটাই। এবছর 70টির বেশি দলে বিভক্ত হয়ে তরুণ তরুণীরা উৎসবে অংশ নেয়। এই সাংগ্রাই নিয়ে যে অচলাবস্থা বা জটিলতা সৃষ্টি হয়েছিল, প্রশাসনের হস্তক্ষেপে তা অবসান হয়েছে। উৎসবের মধ্যে শেষ হয়েছে এই সাংগ্রাই বা জলকেলি, যেখানে অংশ নিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার 10টি উপজেলার 500 তরুণ তরুণী। রাঙ্গামাটির কাপ্তাই রায়খালী থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নুসরাতের ভিডিও ছড়িয়ে দেয় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা। পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। জড়িতরা ছাড় পাবে না, পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস। নুসরাত হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন, জানালো পিবিআই। গ্রেফতার কাউন্সিলর 5 দিনের রিমান্ডে। জড়িতদের বিচার দাবিতে ঢাকা ও ফেনীতে মানববন্ধন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল হত্যা মামলায় 8 জন বেকসুর খালাস, 3 জনকে ফাঁসির আদেশ। নিহতের স্বজনদের অসন্তোষ, আপিলের সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনা হয়নি দলীয় ফোরামে। সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার, জানালেন মির্জা ফখরুল। রাঙামাটিতে সাংগ্রাই উৎসবে জলকেলিতে মেতেছে মারমা তরুণ তরুণীরা। পানি ছিটিয়ে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার প্রকাশ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।